যাচ্ছে যে আমরা যে স্কিল বা নলেজ যেটা শিখে মার্কেটে আসি, মার্কেটে দেখা যাচ্ছে যে এগুলো আউটডেটেড। ইন্ডাস্ট্রি এবং একাডেমি এই দুটার সাথে একটা আসলে লিঙ্ক হওয়া উচিত, যে ইন্ডাস্ট্রির চাহিদা কি আর সেই অনুযায়ী আমাদের সিলেবাস গুলো ওখানে ফর্মুলেট হওয়া উচিত। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় কোন কোন বিষয় ঢুকানো উচিত এবং কোন কোন বিষয়ে কমানো উচিত বা বাদ দেওয়া উচিত বলে আপনার মনে হয়? আমার কাছে যেটা মনে হয়, যদি আমরা বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থার দিকে দেখি আর কি, যে আমরা একজন স্টুডেন্ট যদি গ্রাজুয়েশন কমপ্লিট করছি, আমরা আসলে 16-17 বছর, সরকারি ইউনিভার্সিটি হলে 18 বা 20 বছরও লেগে যাচ্ছে। তো এই সময়ে আমরা যেটা দেখি যে আমরা মেইনলি যদি খুব সহজভাবে বলি, যদিও আমরা অনেকে বলেন বা সবাই বলে যে আসলে শিক্ষার প্রধান উদ্দেশ্য হচ্ছে জ্ঞান অর্জন করা, এটা বলি। কিন্তু আমাদের দেশে যে শিক্ষা, আমরা প্রচলিত যে শিক্ষা ব্যবস্থা আমরা দেখছি, সেখানে আসলে কিন্তু যেটা হচ্ছে যে আমরা আহ, পড়াশোনার মাধ্যমে কিছু নলেজ এবং কিছু স্কিল আসলে গ্যাদার করছি, যেগুলো দিয়ে হচ্ছে আমরা আমাদের প্রফেশনাল লাইফে বিভিন্ন ধরনের কাজ আমরা যাতে করতে পারি, সেই ধরনের স্কিল এবং নলেজই আসলে আমরা গ্যাদার করি। সো যদি খুব সহজভাবে বলি, যে আমরা আসলে উপার্জন করতে পারি এই ধরনের স্কিল এবং নলেজ হচ্ছে আমাদেরকে শেখানো হয়। যদিও দেখা যাচ্ছে যে আমরা যে স্কিল বা নলেজ যেটা শিখে মার্কেটে আসি, মার্কেটে দেখা যাচ্ছে যে এগুলো আউটডেটেড। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ওই নলেজ গুলো আউটডেটেড, মানে আমাদের সিলেবাস এখন অনেক পুরনো হয়ে আছে। ইন্ডাস্ট্রি বা ব্যবসা বাণিজ্য হয়তো আরো মডার্ন টেকনোলজি বা আরো উন্নত দিকে চলে গিয়েছে। তো যেটা আমরা করতে পারি, যে যেটা আমার কাছে যেটা মনে হয়, যে আমাদের ইন্ডাস্ট্রি এবং একাডেমি এই দুটার সাথে একটা আসলে লিঙ্ক হওয়া উচিত, যে ইন্ডাস্ট্রির চাহিদা কি আর সেই অনুযায়ী আমাদের সিলেবাস গুলো ওখানে ফর্মুলেট হওয়া উচিত। যে ইন্ডাস্ট্রিতে নেক্সট 3 to 5 ইয়ার্স বা 10 ইয়ার্স এই জিনিসগুলো লাগবে, তো এই জিনিসগুলো যাতে স্টুডেন্টরা শেখে। তো এটা তো গেলাম, এটাও তো হলো প্রফেশনাল দিকে। বাট আমি ব্যক্তিগত দিক থেকে যেটা খুব ফিল করি, সেটা হচ্ছে যে এই যে ধরুন আমরা স্টুডেন্টদেরকে এই ধরনের শিক্ষা দিলাম, তো তারা গিয়ে জব করলো বা নিজে একটা এন্টারপ্রেনার হয়ে গেল, ব্যবসা বাণিজ্য শুরু করলো, তারা আর্ন করা শুরু করলো। কিন্তু একটা মজার জিনিস হলো যে আমাদের এই শিক্ষা ব্যবস্থা, টোটাল শিক্ষা ব্যবস্থার মধ্যে কিন্তু কোথাও হচ্ছে আমরা আমাদের নিজেদের ব্যক্তিগত পার্সোনাল ফাইন্যান্স, আমাদের ব্যক্তিগত অর্থ ব্যবস্থাপনা কিরকম হবে, আমি কতটা আমি যেটা আর্ন করতেছি এটার মধ্যে আমি কতটুকু সঞ্চয় করব, কতটুকু খরচ করব, আর সেটা আবার কিভাবে ইনভেস্ট করব, কোথায় কোথায় ইনভেস্ট করব, এই জিনিসগুলো কিন্তু আমাদের কোথাও শেখানো হয়। বাট যেমন বিদেশে যেটা হয়, যে ইউনিভার্সিটি গুলোতে আপনার ইনভেস্টমেন্ট ক্লাব থাকে, যেখানে হয়তো স্টুডেন্টরা স্টক মার্কেটে ইনভেস্ট করা শেখে, বিভিন্ন আহ, 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 কি বলে, মানে ইনভেস্টমেন্ট মেথোডোলজি শেখে। ওরা হয়তো কোনো একটা বিজনেস ডেভেলপমেন্ট করে বা কোনো বিজনেস আইডিয়া ডেভেলপমেন্ট করে। তো ওদের দেশে কিন্তু ওই জিনিসটা আছে, যে আপনি ব্যক্তিগত ব্যক্তিগত ইনভেস্টমেন্ট কিভাবে করবেন সেগুলো আপনাকে শেখানো হয়, পার্সোনাল ফাইন্যান্স শেখানো হয়। বাট আমাদের দেশে কিন্তু এই কালচারটা নাই, যে ইউনিভার্সিটি গুলোতে বা স্কুল কলেজ, আমার কাছে যেটা মনে হয় স্কুলে না হলে অ্যাটলিস্ট কলেজে তো 2 বছর মাত্র, আমার মনে হয় ইউনিভার্সিটিতে কোথাও একটা হওয়া উচিত। দেখা যাচ্ছে, যেমন আমি আমার ব্যক্তিগত কথা যদি বলি, যেমন আমি আগে যেটা বললাম যে আমি হচ্ছে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, এবং আমি আর পড়াশোনা ছিল হচ্ছে কম্পিউটার সায়েন্স থেকে। তো ওখানে দেখা যাচ্ছে যে আমরা একটা 3 মাস বা 4 মাসের একটা কোর্স ছিল আমাদের, যেখানে হচ্ছে আমরা ধরেন এমন একটা সাবজেক্ট পড়েছি যেটা হয়তো আমার রিলেটেড না, খুবই নর্মাল একটা, যেটা আমার কোনো কাজেও লাগবে না। তো ওই জায়গায় কিন্তু আমি পার্সোনাল ফাইন্যান্স বা এই রিলেটেড কোনো একটা কোর্স পড়তে পারতাম, বা আমার সাথে এটা ইন্ট্রোডিউস করে দিতে পারতো, যে তোমার ব্যক্তিগত অর্থ ব্যবস্থাপনা গুলো এরকম হওয়া উচিত। হ্যাঁ, তোমার এতটুকু সেভিংস থাকা উচিত, এইভাবে ইনভেস্টমেন্টে যাওয়া উচিত, বা ইনভেস্টমেন্ট আইডিয়া যেগুলো ধরেন আমরা পুঁজিবাজারে বিনিয়োগ করতে এসে 4-5 বছর লাগিয়ে শিখেছি, এগুলো হয়তো আমরা ওখান থেকে ইন্ট্রোডিউস হয়ে আসতে পারতাম। প্লাস আমার কাছে মনে হয় মানে বাংলাদেশের পড়ালেখার যে মানে এই স্কুল কলেজ ইউনিভার্সিটির যে পড়ালেখা, এখানে একটা খুব বড় প্রবলেম হচ্ছে যে এখানে কিভাবে ফাইন্যান্সিয়াল সাকসেস পাওয়া যায় এই জিনিসটা কিন্তু একদমই শেখায় না। কমন ন্যারেটিভ চাকরি বাকরি বা সবকিছুতে যেটা শেখানো হয় যে আমরা
আহ, আহ, এই যেটা বললেন 15 বছর 20 বছর পড়ালেখা করব, তারপরে ওইখান থেকে একটা চাকরির ক্ষেত্রে খুঁজবো, কিন্তু আবার দেখা যায় যে যেই ব্যাকগ্রাউন্ড থেকে পড়ালেখা করা হয়েছে ওই ব্যাকগ্রাউন্ড রিলেটেড চাকরি করতেছে না, বা যদি করেও তারপরে হয়তো বা একটা খুবই নমিনাল লেভেল থেকে শুরু করতেছে, কারণ তার যেটা আপনি প্রথমে বললেন যে একাডেমিক যেই সাইটগুলো, একাডেমিক যে পড়ালেখা সে করে আসছে, দেখা যায় রিয়েল লাইফে কর্পোরেট লাইফে তার কানেকশন ওইভাবে নাই, অনেক কিছু তার একদম শুরু থেকে শুরু করতে হচ্ছে। সো এই একদম তাহলে তাকে একদম লোয়ার লেভেল থেকে জিনিসগুলো শিখতে হয়, লোয়ার লেভেল একটা জব থেকে সে আস্তে আস্তে উপরের দিকে যায়। মানে হোপফুলি যদি সব ঠিক থাকে তাইলে সে আলটিমেটলি রিটায়ারমেন্টের পরে একটা লাইফ একটা হবে, মানে মোটামুটি একটা ডিসেন্ট লাইফ হবে। এটা হচ্ছে কমন ন্যারেটিভ বা কমন থিঙ্কিং লোয়ার মিডল ক্লাস টু মিডল ক্লাস লেভেলের মানুষদের। কিন্তু মানে অ্যাট দ্য সেম টাইম এই থিঙ্কিংটাও মনে হয় দেওয়া হয় যে মানে কেউ যদি অনেক কিছু করে ফেললো মানে সে একটা করাপ্টেড পার্সন, মানে সে লিগালি তো এটা করা সম্ভব না, মানে সে তো আহ, তার ন্যারেটিভ তো ছিল হচ্ছে যে কোনো মতে একটা মানে ফ্ল্যাট কিনতে পারলে, রিটায়ারমেন্টে গিয়ে একটা ফ্ল্যাট কিনতে পারলে সেটি তো অনেক, তাই না? তো সে সেই জায়গায় আরেকজনের 10টা বাড়ি আছে মানে তো সে করাপ্টেড। কিন্তু জেনুইনলি ফাইন্যান্সিয়াল এডুকেশন বা ফাইন্যান্সিয়াল সাকসেস যদি শেখানো হতো, এটা যে লিগালি এবং অনেস্টলি করা যায় সেটা কিন্তু সে বুঝতে পারতো, এবং এটা জেনুইনলি লিগালি অ্যান্ড অনেস্টলি করা যায়। তো এই ব্যাপারটা আমাদের এডুকেশনাল সিস্টেমে একদমই নাই। এটা একটা খুবই বড় প্রবলেমেটিক ইস্যু। আরেকটা জিনিস আমি এখানে অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে হ্যাঁ, আমাদের এডুকেশন সিস্টেমে তো এই জিনিসটা নাই। প্লাস আরেকটা জিনিস হচ্ছে যে এই যে ধরেন যেটা বললাম যে ফাইন্যান্সিয়াল সাকসেস বা ফাইন্যান্সিয়াল গোল সেট করে ওটা অ্যাচিভ করার যে বিভিন্ন ধরনের টেকনিক, বা ধরেন ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্জন করার যে আকাঙ্ক্ষা মানুষজনের, সবাই কিন্তু চায় ওইটা করতে, যে আমি হ্যাঁ চাকরির মধ্যে থেকে আমি একটা ফ্ল্যাট কিনতে চাই, গাড়ি কিনতে চাই বা বাড়ি কিনতে চাই, যেটাই হোক, মানুষজন কিন্তু চাচ্ছে যে তার উন্নতিটা হোক। কিন্তু এইগুলো নিয়ে কিন্তু আপনি মানে কনস্ট্রাকটিভ কোনো আলোচনাও নাই লোকজনের মধ্যে। আহ, যেটা বলতে পারি, যেমন ধরেন হয়তো স্কুল কলেজে শেখাচ্ছে না, কিন্তু পরিবারের মধ্যে এটা নিয়ে খুব বেশি একটা আলোচনা হয় না, বা ধরেন বন্ধু বান্ধবদের মধ্যেও আলোচনা হয় না। বাট হ্যাঁ, এখন একটা জিনিস দেখছি যে আমাদের সোশ্যাল মিডিয়ায় কিছু 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 ইউটিউব চ্যানেল দেখছি, বা ধরেন কিছু অন্টারপ্রেনার বা যারা মোটিভেশনাল স্পিকার, তারা এখন চেষ্টা করতেছে যে লোকজনকে উদ্বুদ্ধ করতে, যে নিজের পার্সোনাল ফাইন্যান্স বা নিজের অর্থ ব্যবস্থাপনা গুলো উন্নতি করতে, এগুলো শিখতে, ইনভেস্টমেন্ট করতে বিভিন্ন জায়গায়। এবং হ্যাঁ, এটা ঠিক যে আমাদের দেশের একটা কমন মাইন্ডসেট হয়ে গেছে যে কেউ যদি খুব অর্থবিত্তশালী হয়ে যায়, ধরেই নেওয়া হয় যে সে হচ্ছে দুর্নীতি করে বা অবৈধ কোনো কাজ করে এই কাজটা করছে। কারণ হচ্ছে দেশের কমন পিপল, জেনারেল পিপল, বেশিরভাগ মানুষ আসলে এটা করতে পারতেছে না। তো এক্স্যাক্টলি। যারা করতে পারতেছে তাদেরকে দেখে মনে করতেছে যে তারা ডেফিনেটলি আনইথিক্যাল কিছু করতেছে। বাট আপনি যদি ফাইন্যান্সিয়াল গোল সেট করে বা প্রপারলি আপনি যতটুকুই আর্ন করেন, আপনি যেই লেভেলেই থাকেন, আপনি যদি আপনার আর্নিংটাকে ঠিকভাবে ম্যানেজ করেন, এখন যা যেই অবস্থায় আছে তার চেয়ে বেটার, অনেক বেটার থাকার মতো অবস্থা যাওয়া যাওয়া সম্ভব। বাট লোকজনের এই রিয়েলাইজেশনটা এখনো আসে না আসলে, যে আমি পার্সোনাল ফাইন্যান্স যদি আমি এই নলেজ গুলো শিখি, আমার অর্থ ব্যবস্থাপনা যদি আরো ভালো হয়, আমি যদি সঞ্চয় করি প্লাস সেটাকে ভালো জায়গায় ইনভেস্ট করতে পারি। আমাদের দেশে দেখেন, খুবই নর্মাল আমি একটা আইডিয়া দিই আপনাদের, যেমন আপনার যারা এই অনুষ্ঠানটা দেখতেছেন তাদের জন্য। আমি নিজেই কিছুদিন আগে এটা হিসাব করতেছিলাম যে আমাদের দেশের লোকজন আসলে কেন পারে না, বা এটা কেন তাদের মাথায় ঢোকে না, বা কেন এটা করে না। যেমন খুব সিম্পল একটা জিনিস, যে আপনি যেই লেভেলই চাকরি করেন বা যেখানেই ব্যবসা করেন, ইয়ারলি 50,000 টাকা সেভ করা কিন্তু খুব বেশি একটা কঠিন কাজ না। আপনি মাসে মাত্র 4,500 টাকা, 50,000 টাকা কিন্তু আপনি সেভ করতে পারেন। এবং দেশের সবচেয়ে সেফেস্ট ইনভেস্টমেন্ট হচ্ছে, আপনি ধরেন এখন যদি আপনি সঞ্চয়পত্র করেন, এটা সবচেয়ে সেফ, সরকারি। তো আপনি 1 বছরে 50,000 টাকার একটা সঞ্চয়পত্র কেনেন, 1 বছর পরে কিন্তু সে আপনাকে এই সঞ্চয়পত্র থেকে 5,000 টাকা আপনি পেলেন। পরের বছর আপনার কিন্তু তখন ইনভেস্ট করা লাগবে আর মাত্র 45,000 টাকা। 5,000 টাকা তো আপনি পেয়েছেন, 45,000 টাকা দিয়ে আরেকটা সঞ্চয়পত্র কেনেন 50,000 টাকা। তো এইভাবে যদি আপনি ইনভেস্ট করেন 10 বছর পর্যন্ত, দেখা যাবে আপনার টোটাল হয়তো ইনভেস্টমেন্ট লাগবে হয়তো 2,40,000 বা 2,50,000 টাকার মতো 10 বছরে। আর বাকি টাকা কিন্তু সব ওই সঞ্চয়পত্র থেকে যে রিটার্ন আসছে ওইখান থেকে। সুদটা আসবে, রিটার্ন থেকে আসবে, ওইটা থেকে আসবে। তো 10 বছর পরে আপনি বন্ধ করে দেন, আপনার আর ইনভেস্ট করা লাগবে না। কারণ হচ্ছে আপনি যে 2,50,000 টাকা ইনভেস্ট করছেন, ওটা কিন্তু 10 বছরে অলমোস্ট 5 লাখ টাকা হয়ে যাবে। এবং 5 লাখ টাকায় প্রতি বছর হচ্ছে আপনি 50,000 টাকা পাবেন 10% হলে। হুম। তার মানে তখন কিন্তু আপনি 50,000 প্রতি টাকা বছর তো 50,000 অনেকের টাকা কাছে অনেক বড় একটা অ্যামাউন্ট।
50,000 ইন দা সেন্স আপনি যেটা বলেন যে ক্যাশ ফ্লো যেটা মানে ইয়ারলি 50,000 টাকা আসা, যেটা আফটার 10 ইয়ার্স, ওটা তো অনেকের কাছেই মানে একটা ভালো হ্যাঁ একটা অ্যামাউন্ট, তাই না? হ্যাঁ, তো তখন যদি চিন্তা করেন যে আপনি যদি ওইটাকে ধরেন যেটা আসতেছে এটা যদি আপনি জাস্ট ইনভেস্ট করেন, দেখেন আপনি কিন্তু একটা মানি মেশিন বানাই ফেললেন, যে 10 বছর পরে আপনার আর কোনো 1 টাকাও নিজের পকেট থেকে ইনভেস্ট করা লাগবে না। যে ইনভেস্টমেন্টটা অলরেডি করছেন আপনি, যে 2.5 লাখ টাকা ইনভেস্ট করছেন, ওটা 10 বছরে 5 লাখ টাকা হয়েছে। এই 5 লাখ টাকা নিজে নিজেই এখন কিন্তু প্রতি বছর 5,000 টাকা 50,000 টাকা করে জেনারেট করে ইনভেস্ট করবে। এবং এবার আপনি যদি জাস্ট হিসাব করেন যে আপনার নেক্সট 10 বছর বা 20 বছরে তাহলে আপনার রিটার্ন কত হবে, আনইমাজিনেবল। সো ধরেন আপনি এই 10 বছর পরে যদি স্টার্ট করেন, দেন যদি 20 বছর বা 30 বছর হয়, তার মানে জাস্ট আপনি 30 বছর স্প্যানে শুধু ওই 2.5 লাখ টাকা ইনভেস্ট করে আপনি কিন্তু দেখা যাবে যে অনেক টাকা হবে এটা। রাইট, কেউ যদি ক্যালকুলেট করে দেখতে পারে অনেক টাকা। অনেক তো টাকা এটা হবে। হচ্ছে যে একটা জাস্ট মানে মানে ধারণা দিস ইজ দ্য পাওয়ার অফ কম্পাউন্ডিং। আপনি মানে কম্পাউন্ডিং। কম্পাউন্ডিং করতে পারলে আসলে মানে হিউজ একটা মানে যত সময় যাবে তত হচ্ছে যে সেটার পাওয়ারটা পাওয়া যাবে আর কি, বা সেটার বেনিফিট পাওয়া যাবে।